আমরা কৃষি ও কৃষি টিম সবসময় চেষ্টা করি কৃষিতে সাফল্যের গল্পগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য। ভাবছিলাম যে কোথায় যাওয়া যায়, তো ঘুরতে ঘুরতে আজকে চলে এলাম নারায়ণগঞ্জে। এবং নারায়ণগঞ্জ কিন্তু ঢাকার অদূরেই অবস্থিত এবং আপনারা জানেন যে এটি একটি শিল্পনগরী। শিল্পনগরী হলেও নারায়ণগঞ্জে কিন্তু কৃষিতে ব্যাপক প্রসার ঘটেছে। আমি শুটের আগে কিন্তু এই জায়গাটা ঘুরে ঘুরে দেখছিলাম এবং এখানে অনেকগুলো প্রজেক্ট রয়েছে যেখানে মাছের চাষ করা হচ্ছে। সেখানে বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে, তবে আমার চোখ আটকে গেছে এই প্রজেক্টটিতে। এবং এখানে দেখেন জাস্ট চারিপাশের পরিবেশটা এত সুন্দর, সবুজে ঘেরা, এবং তার মধ্যে এই যে প্রজেক্টটি রয়েছে এটার পানির রংটা অনেকটা সমুদ্রের পানির মতো, অর্থাৎ একটু নীলচে সবুজ। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠানে। আর আজকে আমরা চলে এসেছি মোল্লা এগ্রো ফার্মে এবং এখানে ব্যাপক আকারে কিন্তু দেখতে পাচ্ছি যে ট্যাংরা মাছের চাষ হচ্ছে। দর্শক আমরা আজকে পুরো প্রজেক্টটি ঘুরে দেখবো এবং আপনাদেরকেও জানাবো এর বিস্তারিত তথ্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আজকে ঘুরতে ঘুরতে আপনার প্রজেক্টে চলে আসলাম এবং আমি দেখছিলাম যে আপনার কিন্তু অনেকগুলো প্রজেক্ট রয়েছে, মানে অনেকগুলো ঘের রয়েছে। তো আপনি তো সব ধরনের মাছ চাষ করছেন, তবে আমি শুনে এসেছি আপনি বিশেষ করে দেশি ট্যাংরা নিয়ে কাজ করছেন। এছাড়া আর কি নতুনত্ব আছে আপনার আজ এই প্রজেক্টে? আমি দেশি ট্যাংরা করতেছি, দেশি ট্যাংরার সাথে কিন্তু মলার পিষ্ট করতেছি, মলার মাছ। মোটামুটি ৩-৪ বছর ধরেই আমি করতেছি। আচ্ছা, যখন বাংলাদেশে প্রথম মলা মাছটা হ্যাসারি থেকে ব্রিডিং করা শুরু হলো তখন থেকে আমি করতেছি। আলহামদুলিল্লাহ এটা খুব ভালো রেজাল্ট আসতেছে। আচ্ছা, এবার দেশি ট্যাংরা, তারপর দেশি শিং, দেশি মাগুর, মানে দেশি মাছটা তো হারিয়ে যাচ্ছে। চেষ্টা করতেছি এটাকে চাষ করে যাতে আবার আমাদের দেশে ফেরত আনতে পারি, মানুষ আবার খেতে পারে। এখন তো মুক্ত জলাশয়ে খুব একটা দেশি মাছ পাওয়া যাচ্ছে না, পানি নষ্ট হয়ে যাওয়ার কারণে। হ্যাঁ, পুকুরে চাষ জায়গার পরিমাণ কিন্তু কমে এসেছে। আগে আমরা যে পরিমাণে খাল বিল দেখতে পেতাম এখন কিন্তু এটা দেখা যায় না। তো আপনার এই প্রজেক্টে আমি দেখলাম যে সুন্দর করে নেটিং করেছেন। আমরা জানি যে আসলে মাছ যখন বেশি মাছ থাকলে কিন্তু পাখিরা আসে, বক বা পানকড়ি জাতীয় পাখিরা অনেক মাছ খেয়ে ফেলে। এক্ষেত্রে তো দেখা যাচ্ছে যে ব্যবসায়ীদের একটু লস হয়ে যায়। তো এছাড়া নেটের কি উপকারিতা রয়েছে? হ্যাঁ, এটা তো মাছ খেয়ে ফেলে, তারা কিন্তু রোগটাও বহন করে অন্য পুকুর থেকে বা অন্য জলাশয় থেকে রোগ বহন করে আমার পুকুরে এনে ছেড়ে দিবে। তাইলে ওখানে আমার বাইরের জনিত রোগে আক্রান্ত হইলে একেবারে মাছটা মরে যেতে পারে। এটা সবচেয়ে বড় কারণ। আর মাছ তো খায়, মাছ খেলে তো লসের দিকে যায়। আর যখন পানকৌর পুকুরে নামে আর মাছ তাড়া করে তখন কিন্তু মাছ বেশ ছুটাছুটি করে। ছুটাছুটি করলে কিন্তু তারা খাবারের দিকে মনোযোগী হয় না, তখন ভয়ে থাকে। তো এই জন্য মূলত এইসব কারণগুলির কারণে আমরা উপরে নেট দিয়ে থাকি। আচ্ছা, এবং এই যে প্রজেক্টটা দেখতে পাচ্ছি এটা কিসের রয়েছে? এটা কি ট্যাংরা? জি, এটা হলো না, ট্যাংরা প্রজেক্ট এটা না, ট্যাংরা প্রজেক্টটা পাশে। এটা কই মাছ। এটা এই যে দেখতেছেন যেটা একদম পুরো পুকুরে মনে হচ্ছে ভরপুর রয়েছে, এটা হলো কই মাছ। আর ওই পাশেরটা হলো আমার ট্যাংরা মাছ। তো ওই ট্যাংরা মাছ নিয়ে একটু শুনতে চাই বিশেষ করে, মানে আপনি তো বেশ অনেক বছর ধরেই ট্যাংরা নিয়েও কাজ করছেন। জি জি। কত বছর হয়ে গেল? আমি আসলে দেশি মাছ নিয়ে কাজ করতেছি প্রায় ৮-১০ বছর যাব। দেশি মাছ প্রথম দেশি শিং করতাম, যখন বাংলাদেশে খুব একটা কালচার হয় না তখন শিং মাছ করতাম। শিং মাছ তখন বাজার ছিল ৭০০-৮০০ টাকা পার কেজি। এখন তো এটা বাজার নেমে আসছে প্রায় ২০০-২৫০ টাকার মতো নেমে আসছে। তারপরে ওই সময় দেশি ট্যাংরা, পাবদা, গোলসা এরকম চাষ করতাম। কিন্তু যখন বাণিজ্যিকভাবে করতে যাই এটা তো অনেক বড় স্কেলে করা যায় না। একটা পুকুরে দেখা যায় যে আমরা দেশি ট্যাংরাটা ২০, ২৫, ৩০ কেজি পর্যন্ত প্রোডাকশন করতে পারি পার ডিসিমেলে। অথচ ওই জায়গায় যদি আমরা তেলাপিয়া, কই, পাঙ্কাশ করতে চাই তাহলে মোটামুটি ১০০, ১৫০, ২০০ পর্যন্ত আমরা করতে পারি। কই মাছটা ২০০-র উপরে চলে যেতে পারে। সেই দিক থেকে আমাদের ট্যাংরা মাছটা উৎপাদন কম, তারপরও বাজার প্রাইস ভালো। এই জন্য এটা করা, মানে ভোক্তার চাহিদা খুব ভালো আছে এখানে, বাজারে এটা বেশি চাহিদা, বাজার দরটা ভালো। এই জন্য মূলত ট্যাংরা মাছটা করে থাকি। আর এর পাশাপাশি আমরা ট্যাংরা মাছের পাশাপাশি কিন্তু এটার সাথে করতে পারি মলা মাছটা দিতে পারি। মলা মাছটা দিলে আজটা একটা রেজাল্ট পাইতেছি। আমার ক্ষেত্রে আমি দেখে যাচ্ছি প্রতি ডিসিমেলে ৫ কেজি ৬ কেজি প্রোডাকশন করতে পারি। সেক্ষেত্রে যদি ৫ কেজি প্রোডাকশনে আসে, এটা ৫০০ টাকা করে বিক্রি করতে পারলে ৫×৫০০ মানে ২৫০০ টাকা প্রতি ডিসিমেলে চলে আসতেছে। ট্যাংরা মাছটা দেখা যাচ্ছে যে ট্যাংরা মাছটা বাজারটা থাকে ৪৫০ থেকে ৫৫০ টাকা। শুরুতে একজন উদ্যোক্তা মানে কি ধরনের পোনা নির্বাচন করবে বা
কিভাবে আনবে এবং কেমন খরচ পড়তে পারে সব মিলিয়ে যদি একটু আইডিয়া দেন, কারণ আপনার কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আসলে যখন ট্যাংরা মাছের পোনা কোথায় পাওয়া যায়, এর আগে তৈরি করব আমি পুকুরটা কিভাবে নির্বাচন করব। ন্যাচারালি যেভাবে পুকুর নির্বাচন হয় ওইভাবেই করবে। এরপরে পোনাটা ছাড়বে, পোনার পুকুরটা যখন পোনা ছাড়বে তখন 3 থেকে 4 ফুট পানি প্রয়োজন হবে। আর নর্মালি যেভাবে আমরা পুকুর তৈরি করি ওইভাবে পুকুরটা তৈরি করতে হবে। আমাদের এরিয়াতে বা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ময়মনসিংহ জেলার মোটামুটি সব জায়গায় ট্যাংরা পোনা পাওয়া যায়। এছাড়াও যশোরে অনেক হ্যাচারি আছে, যশোর, বগুড়া, বিশেষ করে বাংলাদেশে এই 3টা জেলাতে মোটামুটি ট্যাংরা পোনা পাওয়া যাবে। ট্যাংরা পোনা ছাড়তে গেলে যেরকম পুকুরের পানিটা 3 থেকে 4 ফুটের দরকার, ট্যাংরা মাছের পোনাটা 2 থেকে 3 হাজার এর মধ্যে পুকুরে শিপমেন্ট করতে হবে, পোনাটা না ছাড়তে হবে। আর এর মধ্যে প্রতি শতকে 2500 থেকে 5000 পর্যন্ত ট্যাংরা পোনাটা দিতে পারে। সেই ক্ষেত্রে ট্যাংরা মাছটা যেহেতু বটনের মাছ, সেই ক্ষেত্রে এটার সাথে রুই মাছ এবং কাতল মাছ দিতে পারে। এবং আরেকটা বিষয় প্রথমে বললেন যে পুকুরটা নির্বাচন করাটাও জরুরি, তো সেই ক্ষেত্রে কি কোনো বিষয় মাথায় রেখে শুরু করতে পারে যে যাতে ভুল না হয়? এখানে যেটা বিষয়টা আসলে ট্যাংরা মাছে যেটা প্রাকৃতিক খাবার আছে, এটা সে জু প্লাঙ্কটনটা বেশি পছন্দ করে। আমার পুকুরে যদি জু প্লাঙ্কটনটা তৈরি করতে পারি তাহলে আমার ট্যাংরা মাছের রেজাল্টটা ভালো আসবে। আর একটা বিষয় যেটা, ট্যাংরা মাছ যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা তার বেশি আছে, বৃদ্ধি আছে, সেই ক্ষেত্রে আমাদের পুকুরের যে স্বাভাবিকভাবে যে যত্ন করে থাকি এটুকু করে থাকলে মোটামুটি ট্যাংরা মাছের জন্য হয়ে যায়। আর এর মধ্যে যদি এক্সট্রা কিছু রেজাল্ট পেতে চায় তাহলে আমি মনে করি যে ট্যাংরা মাছের খাবারের সাথে সাথে, যেহেতু হাই প্রোটিন খাবার, এর সাথে সাথে যদি কিছু ভিটামিন সি প্লাস বি কমপ্লেক্সটা দিতে পারে তাহলে রেজাল্টটা ভালো আসে। আমরা যখন বিলের মাছ বা নদীর ট্যাংরাগুলো খাই, ওগুলোর যে স্বাদ এবং আপনি যে চাষ করছেন এটার স্বাদ কি একরকম হয়? আমি যেভাবে চেষ্টা করি, আসলে মাছের স্বাদটা তৈরি হয় মাছের বয়স এবং মাটি পানির গুণাগুণের উপর। যদি আমার মাটি ভালো থাকে, বেলে দোআঁশ মাটি মাছের জন্য ভালো, পানি যদি ভালো থাকে তাহলে পরিবেশ ভালো থাকবে। আর যদি মনে হয় যে আমার পানিটা একটু হয়েছে, ভারী হয়ে যাচ্ছে বা প্লাঙ্কটন বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমি যদি কিছু পানি বাইরে ফেলে দিয়ে নতুন পানি অ্যাড করি তাহলে মোটামুটি ব্যালেন্স হয়ে যায়। কারণ অনেকের মনে কিন্তু এই প্রশ্নটা আসতে পারে যে আসলে চাষের মাছ খুব একটা হয়তো বা স্বাদ হবে না, তো আপনি আরেকটু যদি আমাকে বিস্তারিত বলতেন এটা নিয়ে, মানে যাতে ভ্রান্ত ধারণাটা না থাকে। আসলে আমরা যে পুকুরে চাষ করি এখানে কিন্তু সব নিয়ন্ত্রণ করি, পানিটা ভালো রাখি, মাটিটা ভালো রাখি, মাছের স্বাস্থ্যটা ভালো রাখার চেষ্টা করি আমরা, যাতে পুকুরে যারা চাষ করি, যাতে যারা বিলের মাছটা খাচ্ছে তারা বলতেছে যে বিলের মাছটা সুস্বাদু, আমাদের পুকুরেটা সুস্বাদু না। এটাকে অ্যাভয়েড করার জন্য আমরা চাষিরা অনেক চেষ্টা করতেছি। তারপরে এখন যে রকম পরিবেশ দেখা যাচ্ছে, মুক্ত জলাশয়ে একটা মাছ কি খাচ্ছে, কোথায় বিচরণ করতেছে, কোন ধরনের পরিবেশে থাকতেছে, এটা আমরা কেউ জানি না। এখানে সে খারাপ পরিবেশে থেকেও যদি কিছু জীবাণু তার দেহে থেকে যায় তাহলে এটা তো খাবারের মাধ্যমে মানুষের দেহে আসতেছে। কিন্তু আমাদের পুকুরের মাছটা তো এরকম না। আমরা এখানে যেরকম পরিবেশে তাকে বড় করতেছি, এখানে কোনো প্রকার জীবাণু ঢুকবে, এমনকি যে দেখলেন যে আমার পুকুরে উপরে নেট করা, পাখিটাও নামতে পারে না, বাইরে থেকে কোনো প্রকার জীবাণু ঢুকার সন্দেহ নেই যে জীবাণু ঢুকতে পারে। এমনকি এখানে আমার প্রজেক্টে যারা আমরা চাষ করতেছি চারদিকে নেট করে যাতে বাইরে থেকে কোনো প্রকার পশু না ঢুকতে পারে, পাখি না ঢুকতে পারে, এরকম পরিবেশ করছি। যার কারণে আমি নিজে স্বীকার করি বা আমি নিজে গর্ব করে বলতে পারি যে বিলের মাছ থেকে আমার পুকুরের মাছ নিঃসন্দেহে বেশি সুস্বাদু। এবং আরো একটা জিনিস, যেটা আপনার পুকুরের আশেপাশে যে গাছগুলো, এগুলো কিন্তু বেশ দূরে দূরে, তো গাছের পানি মানে গাছের পাতা পানিতে পড়ে নষ্ট হওয়ার কোনো সুযোগ থাকছে না? এরকম কিছু নাই। যেটুক 2-4টা গাছ আছে সেটা হলো খুব রোদ্রের ছায়ার জন্য। ট্যাংরা মাছ নিয়ে তো বেশ অনেক তথ্যই আপনি দিলেন, এবং এছাড়াও আপনার আরো যে কার্পজাতীয় মাছগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো বিরতির পর। দর্শক, আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আমাদের কৃষি ও কৃষ্টি, আমাদের কৃষি ও কৃষ্টি। বিরতির পর আমরা ফিরে এলাম আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠানে। দর্শক, আমরা যারা মৎস্য চাষী আছি বা কৃষি কাজ করছি সবটাই কিন্তু আমরা লাভের আশাই করে থাকি। তো আজকে আমি যে মৎস্য চাষীর সাথে কথা বলছিলাম তিনি কিন্তু জাতীয় পুরস্কার প্রাপ্ত, এবং তার 36টা পুকুর রয়েছে। এই 36টা পুকুরে তিনি বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আজ কিন্তু একজন সফল মৎস্য চাষী হয়েছেন। আচ্ছা, আপনাদের কি জানতে ইচ্ছা করছে না যে তাহলে তার বাৎসরিক আয় কেমন বা লাভ লসের হিসাবটা? চলুন আমরা তাহলে তার সাথে কথা বলি, তার মুখ থেকে শুনে নিই পুরোটা।
আমরা দেখেছি যে আপনি ট্যাংরা মাছের পাশাপাশি কার্প জাতীয় মাছেরও চাষ করছেন। তো একটু শুনবো যে হচ্ছে কি কি মাছ নিয়ে কাজ করছেন, কার্প জাতীয় মাছের মধ্যে কি কি রয়েছে আপনার কার্প প্রজেক্টে? জাতীয় মাছের মধ্যে আসলে কার্প জাতীয় মাছ সবগুলি আছে, রুই, কাতল, মৃগেল, কালীবাউস, ব্ল্যাক কার্প, ঘাস কার্প, সিলভার কার্প, এমনকি এর পাশাপাশি কিন্তু আমি দেখছেন বোধ কই কার্পটা, যেটা জাপানিজ কই কার্প, হ্যাঁ, কালার ফিশ, মানে শৌখিন মাছ হিসেবে শৌখিন মানুষ মাছ পালে। হিসেবে কিছু মাছ আছে। এই জাতীয় মাছগুলি মোটামুটি কখন কোন বাজারটা ভালো হয় বলতে পারি না, এই জন্য মোটামুটি সব প্যাটার্নের মাছ চাষ করে থাকি। আচ্ছা, এবং ওগুলোর বাজার চাহিদা কেমন? এটা আসলে সারা বাংলাদেশে শহরগুলিতে এটার মার্কেট আছে, আমাদের মফস্বলে বা গ্রামে এটার মার্কেট নেই। এটা তো খাওয়ার মাছ না, এটা অ্যাকুরিয়াম মাছ, তাইলে এটা খুব একটা বেশি অগ্রসর না। এটা আমার এখানে খুব অল্প কিছু আছে শখ করে পালা। মোটামুটি কার্প জাতীয় মাছ যেটা বাজারে আসতেছে এটি আছে মোটামুটি, মানে কম বেশি সব পুকুরেই কার্প জাতীয় মাছগুলি আছে। আপনার অভিজ্ঞতার আলোকে আসলে কি মনে করেন আপনি, বা কি বলতে চান? না, অভিজ্ঞতার বিকল্প নাই, এটা যেরকম সত্য, ট্রেনিং এর বিকল্প নাই, এটাও সত্য। কোনো উদ্যোক্তা যদি মাছ চাষে বা যে কোনো কাজে মাছ চাষে নামে, মাছ চাষের কথা আমি বলবো, মাছ চাষে নামতে গেলে অবশ্যই একটা প্রশিক্ষণের দরকার আছে। আমি আমার ক্ষেত্রে বলবো, আমি ছাত্র জীবন থেকে যেহেতু মাছ চাষ করি, তখন আমি ছাত্র থাকা অবস্থায় মাছ চাষ শুরু করছি। এরপর মাছ চাষ শুরু করে আমি ট্রেনিং শুরু করছি। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে একটা সেমিস্টার আমি কোর্স করছিলাম, এটা আমার বেশ কাজে দিচ্ছে। আমি মনে করি যে একজন উদ্যোক্তাকে প্রথমে আগে এই বিষয়ে প্রশিক্ষণ নিতে হবে, প্রশিক্ষণ নিয়ে মাঠে নামতে হবে। তাইলে যেরকম প্রশিক্ষণের বিকল্প নেই, ঠিক তদ্রুপ অভিজ্ঞতার বিকল্প নেই, ট্রেনিং করে অভিজ্ঞতা অর্জন করতে হবে। আচ্ছা, এখানে যে মাছগুলো দেখছি মানে এখানে তো মলাও রয়েছে, মলা এবং ট্যাংরা মাছ। হ্যাঁ, এবং এখানে ছোট সাইজ এবং এটা একটু বড় সাইজ, তো দুটো কি একই বয়সী হবে নাকি? যে একই বয়সে। আচ্ছা, তো ওইটাতে আবার কিছু মাছে দেখলাম ডিম আসছে, মানে ডিমওয়ালা মাছ কি খেতে কেমন, মানে স্বাদ তো মনে হয় কম হয়? ডিমওয়ালা মাছগুলো একটু স্বাদ একটু কম হয়, তারপরে কিন্তু যেহেতু দেশি মাছ, দেশি মাছের স্বাদ একটু আলাদাই। হ্যাঁ, আর মাছের বয়স যখন পরিপক্ক হয় তখনই মাছের ডিম আসে, আর ডিম আসলে মাছের বয়স পরিপক্ক মাছ নরমালি একটু সুস্বাদু হয়। আচ্ছা, তার মানে হচ্ছে এই দুটো তো এটা তো নাকি সেলের উপযোগী হয়ে গেছে এখন? হ্যাঁ, সেলের উপযোগী হয়ে গেছে। আর এগুলো আরো থাকবে? না, এগুলো আরো থাকবে না, এটা তো মলায় মাছ। আচ্ছা, মলায় এটার সাথে যে ছোট ছোট ট্যাংরা রয়েছে এটা থাকবে। পুরুষ মাছটা সাইজে একটু ছোট হয়, আচ্ছা আচ্ছা, এটা ছোট থাকবে, কিন্তু স্ত্রী মাছটি সাইজে বড় হয়। এটা হলো পুরুষ মাছ, সাইজে একটু ছোট, এটা স্ত্রী মাছ, সাইজে বড়। বাহ, তাহলে এর সাথে আমার মাছও চেনা হয়ে গেল। তুমি কি এর আগে ট্যাংরা মাছ ধরছো কখনো? হ্যাঁ, কিন্তু ওই যে বাজারে কেনার সময়। এভাবে ধরো তো দুজন আচ্ছা। দিয়ে। ওয়াও, কাটা ফুটবে কিন্তু। না না, এখনো আচ্ছা, কাটা ফুটে নাই আর কি। এই মাছটাও ট্যাংরা, ওইটাও ট্যাংরা, ছোট বড় হয়েছে কেন বলো? এই যে ভাইয়া আমাকে শিখিয়ে দিলেন যে হচ্ছে ছোট হচ্ছে যেটা, ওটা হলো পুরুষ মাছ, আর যেটা বড় ওটা হচ্ছে স্ত্রী মাছ, মানে ওটার আবার ডিমও আছে। কিন্তু আমার যেটা ধারণা ছিল যে হয়তোবা মানে এইটাই সেল হয়, মানে পুরুষ মাছ মনে হয় বিক্রি হয় না। আমরা এই যে ট্যাংরা মাছটা দেখতে পাচ্ছি এই পুকুরে, তাই না? সাইজ এত ছোট বড় হওয়ার কারণটা কি আমাকে একটু বলেন তো? আসলে সাইজ ছোট বড় হওয়ার কারণ হলো, প্রথম হলো স্ত্রী মাছটা একটু সাইজে বড় হয়ে যায়, স্ত্রী মাছটা সাইজে একটু বড় হয়ে যায়, পুরুষ মাছটা একটু সাইজে ছোট থাকে। এটার কারণ কি? ওরা কি খায় কম নাকি না না, এটা পরিশ্রম বেশি? প্রাকৃতিকভাবেই মনে হয়, প্রাকৃতিকগতভাবে এরকমটা হয়ে থাকে। কিন্তু খাওয়ার ক্ষেত্রে মানে টেস্ট পাবো কোনটাই বেশি? খাওয়ার ক্ষেত্রে আসলে দেশি মাছ তো সবটাই খাইতে ভালো লাগে, খাওয়ার ক্ষেত্রে সেই ক্ষেত্রে পুরুষ মাছটা একটু খাইতে ভালো লাগে। আর যখন মাছে ডিম আসে তখন মাছ পরিপক্ক হয়, পরিপক্ক হলেই ডিম আসে, সেই ক্ষেত্রে পরিপক্ক মাছগুলি খাইতে একটু স্বাদ থাকে। এই যে কোনো মাছ, এই যে মাছ ডাকে নাকি আবার? হ্যাঁ হ্যাঁ, একটু ডাকাটাকি করে। বাহ, সুন্দর তো। এইটা কিন্তু নতুন একটা অভিজ্ঞতা হলো। হ্যাঁ, আমি এটা জানতাম যে মাছও ডাকে। এই পুকুরে চাষ করা মাছ আর আমাদের প্রাকৃতিক ভাবে যে বিলে, খালে, নদীতে যে ট্যাংরা মাছগুলো পাই, এটা কি আসলে একরকম হবে? নদীতে আসলে পানির গুণাগুণের উপর নির্ভর করবে মাছের স্বাদ। আচ্ছা, নদীর মাছ যে সুস্বাদু হইতে হবে এমন কোনো কথা নাই। বুড়িগঙ্গার যে পানির অবস্থা, মাছ স্বাদ হবে দূরের আপনি কথা। বুড়িগঙ্গা বাদ দেন, দেশে তো অনেক নদী মাতৃক দেশ আমাদের। যে নদীতে পানি ভালো থাকে, নিঃসন্দেহে এই পুকুরে নদীর মাছ সুস্বাদু হবে। আর একটা ব্যাপার হচ্ছে যে নদীর পানি তো প্রবাহমান থাকে, আর এটা বদ্ধ পুকুরে হচ্ছে চাষকৃত মাছ। আর নদীতে বেশিরভাগ হলো জু প্লাঙ্কটন বিদ্যমান থাকে। মাছে খাইলে মাছ সুস্বাদু হয় এবং স্বাস্থ্যগত দিক থেকে ভালো থাকে। আর পুকুরে জু প্লাঙ্কটন এবং ফাইটো প্লাঙ্কটন দুটোই থাকে। সেই ক্ষেত্রে
মানে জুপ্লাঙ্কটনটা কম থাকে, মাছের স্বাস্থ্যগতভাবে ওরকমটা হয় না। আবার দেখা যাচ্ছে যে পুকুরে বেশি ঘনত্বে মাছ থাকে, যার জন্য চাষ করা লাভবান হতে হবে বাণিজ্যিক ভাবে। আমরা পুকুরে ওই নদীর মতো অত সুস্বাদু মাছটা তৈরি করতে পারি না। কিন্তু এখন না আমাদের তারপরেও চাষ করা এটা হচ্ছে ভাগ্যের ব্যাপার, কারণ হচ্ছে যে পরিমাণে আমাদের ট্যাংরা মাছের চাহিদা আছে সেই পরিমাণ তো আমরা প্রাকৃতিক উৎস থেকে পাচ্ছি না, আস্তে আস্তে এটা বিলুপ্তির পথে। তো সেক্ষেত্রে আপনারা যারা চাষ করতেছেন এটা কিন্তু আমাদের এই জাতটাকে বা এটা দেশি ট্যাংরাকে বাঁচিয়ে রাখছে না। এখন তো বাঁচিয়ে রাখা না, এখন বাণিজ্যিকভাবে আমরা করতেছি। যে একটা পুকুরে মোটামুটি আমরা প্রতি ডিসিমেলে 20 থেকে 50 কেজি পর্যন্ত, কোথাও কোথাও এরকমই 20 কেজি থেকে 50 কেজি পর্যন্ত প্রোডাকশন করতে পারে দেশি ট্যাংরাটা। আর এটার এই যে গায়ের এই যে ডিজাইনটা, এটা কি আসলে জাতের কারণে এরকম হচ্ছে? হ্যাঁ, জাতের কারণে না, ট্যাংরা মাছের স্বভাবগত এরকম যে এটা এই র্যাক হবে, ডিজাইন হবে। আর এই ডিজাইনটা যখন নাকি আমরা একটু হলদে হলদে ভাব থাকবে, হলদে হলদে হবে, এই যে মাছটা যেমন একটু হলদে ভাবটা বেশি, এই মাছটা একটু আকর্ষণীয়। আকর্ষণীয় মানে এটা হলো একেবারে ন্যাচারালি কালার। এটা আচ্ছা, এটা যদি মুক্ত জলাশয়ে থাকে তাহলে এরকম কালারটা আসে। আর আমাদের চাষের মাছটা একটু ফ্যাকাশে বা এরকম হলুদ ভাবটা আসে না। আবার যখন এটার বয়স হবে, পরিপক্ক হবে, তখন এই কালারটা চলে আসবে। পুকুরে মাছের যদি ঘনত্ব কম থাকে তখন এই কালারটা চলে আসবে। সে যদি তার শারীরিক যে পরিমাণ ভিটামিন প্রয়োজন, যে পরিমাণ খাদ্যের যে প্রয়োজন আর কি, সব ধরনের উপাদানগুলো, সবগুলো উপাদান যদি থাকে তাহলে আবার কালারটা চলে আসবে। বাহ, একটা ভালো তথ্য পেলাম আমরা। যাই হোক, আজকে ট্যাংরা মাছের চাষাবাদ সম্পর্কে আমরা আরো শুনবো। তুমিও যদি কিছু প্রশ্ন থাকে জানতে পারো। অবশ্যই আমার তো অনেক প্রশ্ন রয়েছে, কারণ হচ্ছে এভাবে মানে আপনি যেভাবে ট্যাংরা চাষ করছেন এভাবে কিন্তু কম হয়, মানে আমরা কার্প জাতীয় মাছই বেশি দেখি। তবে এই যে ঠিক এই কারণেই দেখা যায় যে এই মাছের স্বল্পতা কিন্তু এখন খুবই, মানে বলা যায় বাজারে খুব একটা পাওয়া যায় না। খুব রেয়ারলি হয়তো বা গিয়ে দেখি যে হ্যাঁ আজকে বাজারে ট্যাংরা মাছ এসছে। কিন্তু এই যে এটার চাষাবাদ আমার মনে হয় আরও বাড়ানো উচিত, কারণ যেহেতু আমাদের আস্তে আস্তে জনসংখ্যা বাড়ছে, জায়গা কমে আসছে, আপনি যেটা বলছিলেন। আমরা তো তখন দেখছিলাম এই মাছগুলো নিশ্চয়ই কষ্ট হচ্ছে, আমরা কি তাহলে ছেড়ে দিব? হ্যাঁ হ্যাঁ, এই মাছগুলি আসলে অনেক কষ্ট হচ্ছে, এটা ওটা পুকুরে ছেড়ে চলেন আমরা হচ্ছে ছেড়ে দিয়ে আসি। আসলে আল্লাহ পাক আমাদের দেশে এত নিয়ামত দিয়েছেন, মানে এই যে মাটি, পানি, আবহাওয়া সবকিছুই কৃষির জন্য এতটা উপযোগী যে আমরা কিন্তু দেখেছি দেশের বিভিন্ন জায়গাতে যে বিদেশি ফল, সবজি, মাছের চাষ বাংলাদেশে খুব ভালো হচ্ছে। আর দেশি ফল ফসল তো আছেই, তবে হচ্ছে আমার মনে হয় বাংলাদেশে যত পরিমাণে এই যে এক্সপেরিমেন্টগুলো হয়, যে বিদেশি প্রজাতির যে ফল, সবজি বা মাছের চাষ বাংলাদেশে হচ্ছে, পৃথিবীর অন্য কোনো দেশে মনে হয় এত কিছু হয় না। মানে কোনো দেশে হয়তো বা একটা স্পেসিফিক কিছু হয়তো বা ভালো হয়, কিন্তু আমাদের বাংলাদেশে দেখেন সবকিছুই খুব সুন্দরভাবে হচ্ছে। এজন্যই তো যে আল্লাহর যে কত নিয়ামত। আমি শুরু করলাম 1-2টা পুকুর দিয়ে, এখন প্রায় 36টা পুকুর। এক একটা পুকুর এক এক জাতীয় মাছ উৎপাদন করে এত ভালোভাবে প্রোডাকশন হইতেছে, মানে গোটা নারায়ণগঞ্জকে যেন আমি একটা উদাহরণ সৃষ্টি করতে পারি, এরকম টার্গেট নিয়ে মোটামুটি আমি সব পুকুরে বিভিন্ন ধরনের মাছ চাষ করতেছি। আমরা কিন্তু খাদ্যের দিক থেকেও স্বয়ংসম্পূর্ণ এবং মাছের উৎপাদনের দিক থেকেও কিন্তু আমরা বেশ এগিয়ে আছি। মকবুল ভাই, আপনার সাথে আরো কথা বলবো, তারপরে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। RTV নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে এই পর্যায়ে নিয়ে নিচ্ছি আরো একটি ছোট্ট বিরতি। আমাদের কৃষি ও কৃষ্টি, আমাদের কৃষি ও কৃষ্টি। বৃষ্টি প্রকৃতির একটি সুন্দর নিয়ামত এবং বলা যায় যে প্রকৃতির একটি সুন্দর উপহার। আর এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে এবং এটা বৃষ্টির সাথে আমার পিছনে হচ্ছে পুকুরের যে মাছের প্রজেক্টটি রয়েছে, এবং বৃষ্টির সময়টা আসলে মাছেদের জন্য মনে হয় আনন্দের একটা সময়। তো যাই হোক দর্শক, বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি RTV নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠানে। বর্ষার এই সময়টা যখন টানা বৃষ্টি হয়, তো অতিবৃষ্টিতে কখনো কি মাছের প্রজেক্টে কোনো সমস্যা হয়, মানে মাছ বের হয়ে চলে গেছে কিংবা পাড় ভেঙে যাওয়া বা এরকম কোনো সমস্যা হয়? হ্যাঁ, একটু সমস্যা আছেই তো। বৃষ্টির দিনে যেই সমস্যাগুলো হয়ে থাকে সাধারণত পাড় ধসে যেতে পারে, মাছ বেরিয়ে যেতে পারে। বৃষ্টির সময় অক্সিজেনের ঘাটতি হয়, বৃষ্টির সময় মাছে খাবার দাবার বন্ধ করে দেয়,
এমনকি অক্সিজেন ঘাটতি হলে মাছ ব্যাপক হারে মারা যেতে পারে। এই সমস্যাগুলি হয়ে থাকে। আমাদের বৃষ্টির কারণে খাবার দিতে পারি না, তখন মাছের গ্রোথের সমস্যা হয়, গ্রোথ মানে মাছ বাড়ে। তো সেই ক্ষেত্রে করণীয় কি? সেই ক্ষেত্রে করণীয় হলো বৃষ্টির সময়, বৃষ্টির আগেই পাড়টা ভালোভাবে মেরামত করে নিতে হবে। আর বৃষ্টির সময় সবসময় খেয়াল রাখতে হবে যাতে অক্সিজেনের সমস্যা না হয়। অক্সিজেনের সমস্যা হলে অ্যারেটর অথবা অক্সিজেন ট্যাবলেট দিয়ে ওইগুলি খেয়াল রাখতে হবে। আর যথাসম্ভব বৃষ্টির দিনে খাবার না দিয়ে যতটুকু থাকা যায়, খাবার দিলে আরও সমস্যা বেড়ে যায় অক্সিজেনের। বৃষ্টির দিনে যখন পানিটা বেড়ে যায় তো সেই ক্ষেত্রে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হতে পারে, কিংবা পিএইচ ব্যালেন্সটা যদি হেরফের হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আমাদের কি করণীয়? বৃষ্টির দিনে এরকম একটা সমস্যা হয়, একটু বৃষ্টির জন্য ক্ষারের তো বেড়ে যায়, সেই জন্য আমরা জিওলেটটা ইউজ করলে এই সময় ভালো ফল পাওয়া যায়। বৃষ্টির কারণে অনেক সময় দেখা যায় যে আবার কোথাও কোথাও মাছ মারা যেতেছে। সেই ক্ষেত্রে আমার কাছে যেটা আমি বলবো চাষিদেরকে, সেটা হলো বৃষ্টির দিনে পানিটার পিএইচ পরীক্ষা করে যে যদি পিএইচ ডাউন হয়ে যায় তাহলে চুন প্রয়োগ করা, আর যদি পিএইচটা একটু বেড়ে যায় সেই ক্ষেত্রে জিওলেটটা ইউজ করলে ভালো ফল পাবে। আমি একটু জানতে চাই যে আসলে আপনার সারা বছরে মানে কেমন লাভ থাকে, বা আসলে একজন উদ্যোক্তা বা মৎস্য চাষি কেউ যদি এই সমন্বিত মাছের পাশাপাশি ট্যাংরা চাষ করতে চায়, সেই ক্ষেত্রে কি খরচটা একই রকম থাকে নাকি খরচটা হেরফের হতে পারে? এটা হলো যখন আমরা এই যে আমরা 36টা পুকুরে আমি চাষ করতেছি, পাশাপাশি দেশি মাছ চাষ করতেছি, ট্যাংরা মাছটা বা দেশি মাছ যেগুলি আছে, যে প্রজাতির মাছগুলি আছে, ট্যাংরা, গোলসা, এই জাতীয় মাছগুলি আমাদের খরচটা একটু কম লাগে। বেশি খাবার খায় না তারা, অল্প খাবার খেয়ে একটু গ্রোথ হয়। সেই ক্ষেত্রে এটাতে অন্যান্য মাছ তুলনায়, যেমন পাঙ্কাশ বলেন, কই বলেন, তেলাপিয়া বলেন, এইসব মাছের তুলনায় ট্যাংরা মাছটা পুঁজি কম লাগে এবং লাভের দিক থেকে হিসাব করলে মোটামুটি ওইসব মাছের মধ্যে মোটামুটি লাভ হয়। এটা বলা যেতে পারে যে কম পুঁজিতে অধিক লাভ, এরকম একটা চাষ হলো দেশি ট্যাংরা। আর টোটালি আমার যে পুকুরগুলি আছে, এখানে পুকুর থেকে আমি মোটামুটি বছর আনতে সব খরচ বাদ দিয়ে 12-14 লাখ টাকার মতো নেট মুনাফা থাকে। তো বিদেশেও তো কিন্তু এই মাছগুলো চাহিদা রয়েছে, বিদেশে তো অনেক বাঙালি রয়েছে বা অনেক প্রবাসী ভাই বোনেরা রয়েছে, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার কি মনে হয় যে কোন পদক্ষেপটা নিলে আমরা তাদের কাছেও এই মাছগুলো পৌঁছে দিতে পারবো? আসলে এটা হলো সরকারি পৃষ্ঠপোষকতা লাগবে। এই যারা বেসরকারিভাবে মাছ রপ্তানি করতেছে তাদেরকে সরকার পৃষ্ঠপোষকতা করতে হবে, সহযোগিতা করতে হবে। ইউরোপ কান্ট্রিতে আমরা দেশি মাছ বিক্রি করতে পারতেছি, ওখানে শুধু ইউরোপিয়ানরা যারা ওই দেশে ফরেনার যারা আছে, আমাদের দেশের মাছটা বেশ চাহিদা আছে ওখানে। ভিয়েতনাম বলেন, চায়না বলেন, তাদের যে মাছটা তারা যে রপ্তানি করতেছে তার চেয়ে বেশি চাহিদা হলো আমাদের মাছটা। ওই দেশে ফরেনার যারা, তারা এটা বেশ আনন্দ সহকারে গ্রহণ করে এবং সুস্বাদু হিসাবে এটা গ্রহণ করে। কিন্তু আমাদের দেশ থেকে যেরকম হারে যাওয়ার কথা, যেভাবে পাঠানোর কথা, আমাদের এরকম এক্সপোর্টার নাই। আমরা মূলত এই জায়গায় একটা গ্যাপ তৈরি হইতেছে। সরকার যদি এটা পৃষ্ঠপোষকতা করতো তাহলে আমার মনে হয় যে আমরা এখানে একটা সফলতা অর্জন করতে পারতাম। তো সেক্ষেত্রে মানে আপনারা এখানে লোকাল দামে মানে কেমন দামে বিক্রি হয়? এটা লোকাল দামে এখন ট্যাংরা মাছগুলি লোকাল দামে বিক্রি হওয়ার বাজার আছে 550 থেকে 600 টাকা, মোটামুটি এই দামে আমি বিক্রি করতে পারবো। হ্যাঁ, ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা। আপনাকেও ধন্যবাদ, আর টিভির দর্শককেও ধন্যবাদ। কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশে ট্যাংরা মাছ চাষ একটি সম্ভাবনাময় এবং লাভজনক কৃষি বিনিয়োগ। এখনও এরকম অনেক উদ্যোক্তা রয়েছেন যারা কিন্তু এই দেশীয় মাছগুলো নিয়ে কাজ করছেন, মানে কার্প জাতীয় মাছের পাশাপাশি এই ধরনের মাছ যেগুলো আমরা আগে খাল, বিল বা পুকুরে পেতাম, সেগুলো কিন্তু এখন এখানেই চাষাবাদ হচ্ছে। স্বল্প পরিসরে যার যতটুকু জায়গা আছে সেই জায়গাতেই কিন্তু তারা এই মাছের চাষ করে যাচ্ছেন এবং দেশের কৃষি অর্থনীতিতে এই ধরনের মাছের চাষ বেশ বড় ভূমিকা রাখতে পারে। দর্শক, আপনারা যারা সকল কৃষক বা খামারি আছেন, আপনাদের সফলতার গল্প যদি আমাদের RTV পর্দায় তুলে ধরতে চান তাহলে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে 0187818407। আমি ফারজানা আফরিন পূর্বা আজকের মতো বিদায় নিচ্ছি RTV নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে। দর্শক, দেখা হবে নতুন কোনো সফলতার গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।